যেদিকে চোখ যাবে আপনারা খালি বহুতল ইমারত দেখতে পারবেন, যেদিকে খালি চোখ যাবে। দেখুন, এমনকি আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের ওপর তলাটা দেখুন, কি বিশাল বড়। সুবিস্তৃত রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, কোনো যানজট নেই, যানজট মুক্ত রাস্তাঘাট, আর চারিধার নিস্তব্ধ। চীনের সাংহাই ভ্রমণ সফরের আজকের পর্বে আপনাদের ঘুরে দেখাবো চীনের সবথেকে পুরনো বুদ্ধা টেম্পেলগুলির মধ্যে অন্যতম জাট বুদ্ধা টেম্পেল, যা কিনা চীনের স্বাধীনতার ৬৭ বছর আগে তৈরি করা হয়েছিল। যদিও এখনকার মডার্ন চায়না সেরকমভাবে কোনো ধর্মকে মানে না, তবুও এই না মানার যুগে বিগত প্রায় ১৫০ বছর ধরে উন্নত সাংহাই শহরের বুকে দাঁড়িয়ে রয়েছে শান্তির ধর্মের প্রতীক এই জাট বুদ্ধা টেম্পেল, যা আজও বহন করে চলেছে প্রাচীন চীনের ঐতিহ্যকে। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর সাংহাই চায়না থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন পর্বে। এর আগের পর্বে অলরেডি আপনাদের শেয়ার করেছি আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের এই হোটেলের জার্নি। এখন ঘড়িতে সময় ঠিক বেলা 1:32। আমাদের ইন্ডিয়াতে এখন সময় প্রায় ওই 11টার কাছাকাছি, কেননা 2.5 ঘন্টা ফাস্ট আছে চায়না যেহেতু। আমি আজ বেরিয়ে পড়েছি চায়নার বিশেষ কিছু দর্শনীয় স্থান নিজে এক্সপিরিয়েন্স করব, দেখব এবং আপনাদেরকেও দেখাবো। একটা অসাধারণ পরিমাণ শান্তি বিরাজ করছে এই সাংহাই শহরে। এত বড়, পৃথিবীর দ্বিতীয় বড় শহর হওয়া সত্ত্বেও এই সাংহাই যে এত শান্ত নিরিবিলি, এটা আমার কাছে অবাক কর। আর সকালবেলা যখন আমি পিপল স্কোয়ারে নামলাম, তখন জাস্ট নেমে আমার মনে হচ্ছে আমি লন্ডন চলে এলাম। মানে সত্যি কথা বলতে গেলে সাংহাই যে কতটা উন্নত, মানে আমাদের ভারতবর্ষের সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে আমাদের ভারতবর্ষ থেকে চায়না এবং বিশেষ করে এই সাংহাই সিটি 50 থেকে 60 বছর এগিয়ে রয়েছে। মিনিমাম 50 থেকে 60 বছর তো অবশ্যই এগিয়ে রয়েছে। আমাদের হোটেলের সামনে এই হচ্ছে এই সাইকেলগুলো নিয়ে কিন্তু আমরা ঘুরতে যেতে পারি। এইখানে দেখুন এই অ্যাপ রয়েছে, এই অ্যাপ ডাউনলোড করে এখান থেকে আমাদের স্ক্যান করে পেমেন্ট করে দিলেই এর লক খুলে যাবে। এরপরে আমরা এই সাইকেলগুলো নিয়ে আমরা এই সাংহাই শহর ঘুরে দেখতে পারি। তবে আমাদের পক্ষে সত্যি কথা বলতে সম্ভব নয়, কেননা নতুন শহর, সেরকম কিছু জানা নেই। আপনারা যদি চান এরকম অনায়াসে সাইকেল নিয়ে ঘুরতেই পারেন এই সাংহাই শহরে। ম্যাক্সিমাম মানুষ এরকমই করে। এনারা হয়তো ছোট কোনো একটা জায়গায় যাবে, অল্প স্বল্প জায়গা, এরকম সাইকেলটাকে আনলক করে নিল অ্যাপের মাধ্যমে, তারপরে সাইকেল নিয়ে চলে গেল। ম্যাক্সিমাম চায়নায় দেখুন ইলেকট্রিক গাড়ি, যত গাড়ি দেখতে পাচ্ছি চোখের সামনে সব ইলেকট্রিক, সব ইলেকট্রিক। মানে চায়না ইজ ফুললি ইলেকট্রিফাইড ভেহিকেলে ভর্তি। প্রচুর চাইনিজ গাড়ি দেখতে পাবেন, প্রচুর চাইনিজ ব্র্যান্ড দেখতে পাবেন। আমি তো আমার জীবনে এত গাড়ির ব্র্যান্ড কখনো দেখিনি। চায়নায় আসার পর থেকে যে পরিমাণে ব্র্যান্ড দেখছি গাড়ির, মানে সেম ব্র্যান্ড রিপিট হচ্ছে না। আমাদের আজকের প্রথম গন্তব্য হলো জেড বুদ্ধা টেম্পল, একটা 150 বছরের পুরনো সাংহাই শহরের বুদ্ধা টেম্পল রয়েছে। সেখান দিয়ে আমরা আজকে আমাদের দিনে শুরুয়াত করব। তাছাড়া সম্পূর্ণ দিনে প্রচুর আরও দারুণ জায়গা দেখতে চলেছি এবং আপনাদেরকেও দেখাতে চলেছি। তাই আমার আজকের এই সফরে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার আপনাদের সকলকে অনুরোধ জানালাম। চায়না এই ডিডি অ্যাপ যে কতটা কার্যকরী দেখুন। আমাদের ওখানে ওলা উবেরে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয়। চায়নার ডিডি অ্যাপ্লিকেশনে জাস্ট বুক করার সাথে সাথে গাড়ি তুরন্ত এসে একদম হাজির হয়ে যায়। জাস্ট আমরা বুক করলাম, এক্ষুনি গাড়ি চলে আসে। মানে উইদিন 20 to 30 সেকেন্ডস কিংবা 1-1.5 মিনিটের মধ্যেই গাড়ি চলে আসে আমাদের কাছাকাছি। এটা কিন্তু একটা বেশ ভালো জিনিস। এই হচ্ছে আমাদের ক্যাব, এই চলে এসছে। এটাও একটা ফুলি ইলেকট্রিফাইড ভেহিকেল, 1892। এই দেখুন দারুণ সুন্দর গাড়ি আসছে। দেখুন আমরা যতবারই বুক করছি সুন্দর গাড়ি আসছে প্রতিবারই। বাহ, বেশ দারুণ। চলুন। নি হাও, উই আর রেডি টু মুভ। আমাদের গাড়ি এবার আমাদের নিয়ে যাবে জাট বুদ্ধা টেম্পল।
এই রাস্তার এই সাইডে দেখতে পাচ্ছেন কত এই ছোট এই সাইকেলগুলো রয়েছে। পেমেন্ট করবেন, সাইকেল নিয়ে বেরিয়ে যাবেন, যেমনটা বলছিলাম। আর সাংহাই শহরটা আপনাদের একটু দেখাই, দেখুন কি বড় বড় ইমারত। ওয়েদারটা আজকে খুব ভালো। আমরা ট্রাভেল করছি যে কদিন ধরে, প্রতিদিনই আমরা বেশ ভালো ফ্রেশ ওয়েদার পাচ্ছি। এটা আমাদের জন্য খুব একটা ভালো বিষয়। এখন টেম্পারেচার চলছে এখানে ওই 10-12 ডিগ্রি মতন, বেশ ঠান্ডা রয়েছে। কিন্তু এখানে লোকেরা কি পরিমাণে রুলস ফলো করে দেখুন গাড়িতে, একদম একটা হর্ন মারবে না, আস্তে আস্তে একটার পর একটা গাড়ি যাবে। আর দেখেছেন মোড় মাথায় কোনো ট্রাফিক পুলিশ নেই। গোটা চায়নায় আমরা ঘুরছি, কোথাও কোনো ট্রাফিক পুলিশ নেই, অথচ রাস্তায় কোনো যানজটও নেই। এমন না যে রাস্তায় পুলিশ নেই বলে যানজট হবে, একদম ক্লিয়ার কাট রাস্তাঘাট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেমন তেমন যানজটহীন রাস্তাঘাট। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটা এই যে সবুজ রঙের এই যে দেখতে পাচ্ছেন গার্ড দেওয়া আছে, এইগুলো হচ্ছে যাতে হর্ন বাজালে, যদি কোনো কারণে হর্ন বাজাতে হয়, যদি এখানে লোকেরা খুব একটা হর্ন বাজায় না, হর্ন বাজালে যাতে মানুষের প্রবলেম নয়, কারণ এখানে বড় বড় সব অ্যাপার্টমেন্টগুলো রয়েছে, মানুষের হর্নের শব্দে প্রবলেম হতে পারে। এইখানে প্রচুর এক্সপ্রেসওয়ে রয়েছে, ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখছি যে ব্রিজ করা রয়েছে এবং তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে। মানে নর্মাল যে আমরা মাটির রাস্তা দেখে থাকি সেই জিনিসটা খুবই কম। ম্যাক্সিমাম সব হচ্ছে কি ওভারব্রিজ করা রয়েছে, তার উপর দিয়ে গাড়ি চলাচল করে। আমাদের এবার নামার পালা, চলুন নেমে পড়ি। এই হচ্ছে আমার সামনে, এই দেখতে পাচ্ছেন 150 বছরেরও বেশি পুরনো জেড বুদ্ধা টেম্পল। চলুন ভেতরে যাওয়া যাক। এর ভেতরে এন্ট্রি ফ্রিজ রয়েছে, আর এখানে দেখেছেন কত ক্যামেরা লেগে রয়েছে। চায়নায় প্রচুর ক্যামেরা, সব জায়গাতেই ক্যামেরা লেগে রয়েছে। অসাধারণ, দেখুন কি সুন্দর এর আর্কিটেকচার, কি সুন্দর দেখতে এই মন্দিরটিকে। এই হচ্ছে মেন ঢোকার গেট। শেষে দেখুন কি অপূর্বভাবে সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটাকে। ওয়াও! অবশেষে এসে পৌঁছালাম জাট বুদ্ধা টেম্পেলে। সালটা তখন 1875 থেকে 1904। চীনে তখন কিং রাজবংশের গুয়াংজু সম্রাটের রাজত্বকাল। পুতুও পর্বতের একজন বৌদ্ধ সন্ন্যাসী হলেন হুইগেন, যিনি উতাই পর্বত এবং এমেই পর্বত হয়ে তিব্বতের তীর্থযাত্রায় গিয়েছিলেন। তিব্বত ছেড়ে যাওয়ার পর তিনি বার্মা ভ্রমণ করেছিলেন। সেখানে থাকাকালীন বার্মার একজন বিদেশি চীনা বাসিন্দা চেন জুনপু হুইগেনকে 5টি জেড বুদ্ধা মূর্তি দান করেছিলেন। হুইগেন তার মধ্যে 2টি মূর্তিকে সাংহাই জিয়াং ওয়ানে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে এখানে হুইগেনের দানকৃত তহবিল দিয়ে একটি মন্দির তৈরি করা হয়েছিল এবং এর কিছুদিন পরেই হুইগেন মারা যান। পরে 1911 সালে চীনে বিদ্রোহের সময় এই মন্দিরটি দখল করা হয়েছিল এবং মূর্তিগুলিকে মাইগেন রোডে স্থানান্তরিত করা হয়েছিল। কেচেন নামে একজন বৌদ্ধ সন্ন্যাসী পরবর্তীতে কিং রাজদরবারের একজন উদ্ধর্ত কর্মকর্তা শেং জুয়ান হুয়াইয়ের দান করা জমিতে একটি নতুন মন্দির তৈরি করেছিলেন।
শেংয়ের বাবা এবং কাকা দুজনেই বড় ধার্মিক বৌদ্ধ ছিলেন। তারা সাংহাইয়ের উত্তর পূর্বে ঝুয়াং হুয়াবাং নদীর ধারে ইউঝো পুকুরে খড়ের ছাদ দিয়ে ঘর তৈরি করেছিলেন। এটিকে এই মঠের পূর্বসূরি হিসেবে বিবেচনা করা যেতে পারে। নির্মাণ কাজটি 10 বছর সময় নেয় এবং 1918 থেকে 1928 সাল পর্যন্ত স্থায়ী হয়। অ্যাজ এক্সপেক্টেড ভেতরে প্রচণ্ড পরিমাণে শান্তি বিরাজমান। এই যে এইখানে ভেতরে যে এই মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এই মূর্তিগুলো 1882 সালে সম্ভবত, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, এই মূর্তিগুলোকে কিন্তু মায়ানমার থেকে বাই শিপ মানে জাহাজে করে এইখানে নিয়ে আসা হয়েছিল 1882 সালে, প্রায় 143 বছর আগের আনা এই মূর্তিগুলো। এইখানে এই চত্বরটায় বিভিন্ন ধরনের ধূপকাঠি বিক্রি হচ্ছে, মানুষ যা বুদ্ধদেবকে অর্পণ করছেন। এখানে উইশেস লেখার জন্য দেখুন পেন রাখা আছে। মানুষ তাদের উইশ লর্ড বুদ্ধাকে জানানোর জন্য এখানে পেন দিয়ে লিখে তারপরে সেগুলো এখানে রেখে যান। আমার পাশে এখানে লর্ড বুদ্ধার প্রেয়ার চলছে, বেশ সুন্দর। এখানে দেখুন কিছু একটাতে বাজিয়ে বাজিয়ে ওনারা প্রেয়ার করছেন। যেমনটা বলেছিলাম, মানুষেরা তাদের উইশ লর্ড বুদ্ধার কাছে রেখে যান। এ দেখুন প্রচুর মানুষ এই গাছে তাদের উইশ লিখে এখানে বেঁধে রেখে দিয়ে গেছেন। পাশে এবং আমার এই চারিধারে যত বুদ্ধ মূর্তি রয়েছে তার তলায় যে সব এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব অরিজিনাল ফুল। খুব সুন্দর সেন্ট আসছে এই সমস্ত ফুলগুলির থেকে, অসাধারণ। গোটা মন্দিরটা এতেই একদম সুবাসিত হয়ে রয়েছে। প্রায় 150 বছরের পুরনো আমার পেছনে এই যে এই মন্দিরটি বিশাল বড় এবং খুবই শান্তি লাগছে। বিশ্বাস করুন, এখানে এসে সারাদিন মানে কালকে সারা রাতের যত কষ্ট, যত ক্লান্তি, যত গ্লানি ছিল আমার মধ্যে, সমস্ত যেন লর্ড বুদ্ধা নিজে নিজের কাছে নিয়ে নিল এবং নতুন একটি উদ্যম আমার মধ্যে স্থাপন করল। অসাধারণ লাগছে। আই অ্যাম ব্লেসড। এখানে সবাই আগুনে এরকম কাগজ দিচ্ছে, কেন জানি না, ধূপকাঠি সমস্ত কিছু ফেলছে এখানে। এই দেখুন এই কাগজ এই যে দিয়ে গেল, বোধহয় যাদের উইশ কমপ্লিট হয়ে গেছে তারা তাদের কাগজ এখানে এসে জ্বালিয়ে দিচ্ছে। এইখানে এই একটি জায়গায় আগুন রয়েছে, এখান থেকে সবাই ধরিয়ে নিচ্ছে আগুনটা। এইখানটায় ইনি দেখলাম এই ধূপ নিয়ে, এখানটায় চতুর্দিকে যেহেতু বুদ্ধদেবের মূর্তি রয়েছে, এপাশে 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 তো মূল মন্দির রয়েছে এবং এপাশে চারিধারে ঘুরিয়ে তারপরে সেটা ওই সামনে ওই জায়গায় অর্পণ করে দিচ্ছেন। আমি একদম এখন মন্দিরের বাইরেটাই রয়েছি। এই চত্বরটায় বিভিন্ন ধূপের দোকান এবং অন্যান্য সব সামগ্রীর বেশ কিছু দোকান রয়েছে। অসাধারণ লাগছে জানেন তো এই জায়গাটায়। সত্যি কথা বলতে মন চাইছে না এই স্নিগ্ধ এই সুন্দর পরিবেশটিকে ছেড়ে আবার জনকোলাহলের মধ্যে ফিরে যেতে, তবুও আমাদের ফিরে যেতেই হবে। আস্তে আস্তে মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে এসছে, ঘড়ির কাঁটায় সময় এখন প্রায় 3:30-এর কাছাকাছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো, এবং যদি পর্বটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি আরও নতুনত্ব সব ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটি পর্বে। এখনের জন্য টাটা, বাই বাই।